ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, এটা হচ্ছে চ্যাপ্টার 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে এটা। হ্যাঁ, ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। আসলে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বলতে কি বোঝায় এটা আমাদের প্রথমে জানা দরকার। আসলে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, এই ক্লাসটা আমি নিচ্ছি, আর এটা তোমাদের বলা যায় একটা সৌভাগ্য, কারণ এই ক্লাসটা এই ক্লাসটা করলে দেখা যায় তোমাদের আমরা এই যে স্ট্রাকচারের ক্লাসগুলো নেই এর থেকে একটু ডিটেইলে হয়তোবা তোমাদের বড় ভাইরা যারা বের হয়ে গেছে ডুয়েট অ্যাডমিশনে আসে, অ্যাডমিশন কোচিংগুলোতে আমরা এই স্ট্রাকচারে ক্লাস নেই, অর্থাৎ সার্কিট 1 সার্কিট 2 মানে হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের ডিরেক্ট সিলেবাস। এই জন্য এই ক্লাসগুলো খুব ভালো করে করা দরকার। আমি যদিও অনেক ক্লাস মিস করে ফেলছি। ওকে, সো বৈদ্যুতিক নেটওয়ার্ক বা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বলতে কি বোঝায়? এক বা একাধিক উৎস বা উৎসবিহীন, উৎস থাকতেও পারে নাও থাকতে পারে, দুই বা ততোধিক প্যারামিটার, দুই বা ততোধিক প্যারামিটার। প্যারামিটার বলতে কি বোঝায়? আমি প্রথম চ্যাপ্টারে বলেছিলাম প্যারামিটার বলতে কি বোঝায়? সার্কিটের উপাদান, সার্কিটের উপাদান এক বা একাধিক উৎস বা উৎসবিহীন দুই বা ততোধিক প্যারামিটার আন্তঃসংযোগে গঠিত পূর্ণাঙ্গ সার্কিট বা সার্কিটের অংশকে নেটওয়ার্ক বলে, নেটওয়ার্ক বলে। ওকে, এখন কথা হইলো যে আমি আসলে লিখলাম কি, বলো সীমান্ত। ভাইয়া এখানে এক বা একাধিক উৎস সহ লিখলে ভালো হতো না? মানে শুনতে ভালো লাগতো। না না, এক বা একাধিক উৎস সহ লিখলে ঠিক আছে। হ্যাঁ, এক বা একাধিক উৎস থাকতেও পারে না থাকতে, উৎস বা উৎসবিহীন। হ্যাঁ, সহ লিখে দিতে পারো, উৎস সহ লিখে দিতে পারো। হ্যাঁ, এগুলো আসলে ম্যাটার করে না। উৎস বলতে কি বোঝায়? সোর্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। হ্যাঁ, আর উৎসবিহীন মানে ভোল্টেজ সোর্স থাকতেও পারে নাও থাকতে পারে, কারেন্ট সোর্স থাকতেও পারে নাও থাকতে পারে। প্যারামিটার বলতে কি বোঝায়? উপাদান। হ্যাঁ, উপাদান কি কি? রেজিস্টর, জেনারেলি যেগুলো থাকে, ক্যাপাসিটর, আরেকটা হচ্ছে ইন্ডাক্টর। এই তিনটা উপাদান বেসিকলি থাকে আর কি। ঠিক আছে, প্যারামিটার বলছে যে এক বা একাধিক, একটা উৎস বা একের অধিক উৎস থাকতে পারে। হ্যাঁ, আবার কি বলছে? উৎসবিহীন, উৎস নাও থাকতে পারে। দুই বা ততোধিক প্যারামিটার, প্যারামিটার কিন্তু দুইটা থাকতে হবে, প্যারামিটার দুইটার কম থাকা যাবে না, দুইটার কম থাকলে নেটওয়ার্ক হয় না। হ্যাঁ, দুই বা ততোধিক প্যারামিটার, দুই বা ততোধিক প্যারামিটার। প্যারামিটার কি কি? রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর। জেনারেলি আমরা রেজিস্টরে ধরি। আন্তঃসংযোগ মানে পরস্পরের অভ্যন্তরীণ সংযোগ এ গঠিত পূর্ণাঙ্গ সার্কিট, একটা পারফেক্ট সার্কিট অথবা সার্কিটের অংশ। পারফেক্ট সার্কিট হতে হবে এরকম না, সার্কিটের অংশ হলেও সেটাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক। ওকে, ইটস এ নেটওয়ার্ক। এটা একটা ভোল্টেজ সোর্স আছে, দুইটা প্যারামিটার আছে, রেজিস্টর আছে, এটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি। সো এক বা একাধিক উৎস সহ বা উৎসবিহীন দুই বা ততোধিক প্যারামিটার এর আন্তঃসংযোগে গঠিত পূর্ণাঙ্গ অথবা পূর্ণাঙ্গ সার্কিট অথবা সার্কিটের অংশকে আমরা নেটওয়ার্ক বলতে পারি। নেটওয়ার্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেটওয়ার্কের প্রকারভেদ যদি আমি বলি, নেটওয়ার্কের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ যদি আমি বলি, তো কয়েকটা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ,
একটা হচ্ছে উৎস অনুসারে, উৎস অনুসারে বা এই যে সোর্স আছে না, সোর্সের উপর ভিত্তি করে, সোর্স বেসিসে, বেসিস মানে ভিত্তি বা অনুসারে, হ্যাঁ, সোর্স বেসিসে বা উৎস অনুসারে নেটওয়ার্ক দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক, অ্যাক্টিভ নেটওয়ার্ক, আর একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক, প্যাসিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ নেটওয়ার্ক কি? যে নেটওয়ার্কে এক বা একাধিক, তোমাদের বইয়ে আছে ইএমএফ উৎস, আমি যদি বলি এক বা একাধিক সোর্স থাকে যা মূলত ওই সার্কিটে পাওয়ার সরবরাহ করে, হ্যাঁ, যে সার্কিটে একটাও সোর্স থাকতে পারে, মিনিমাম একটা থাকতেই হবে, যে সার্কিটে একটা সোর্স থাকে বা একাধিক সোর্স থাকে বা ইএমএফ থাকে। ইএমএফ বলতে আসলে ভোল্টেজ সোর্স বোঝায়, এটাকে তোমরা চাইলে ইএমএফ বলতে পারো বা ইলেকট্রোমোটিভ ফোর্স, হ্যাঁ, এই জন্য ভোল্টেজকে কখনো ইও লেখা হয়, ভিও লেখা হয়। ওকে, তো হ্যাঁ, যে নেটওয়ার্কে এক বা একাধিক সোর্স থাকে যা মূলত সার্কিটে পাওয়ার সরবরাহ করে, এতটুকু আমি লিখি নাই, এটাও সংজ্ঞার মধ্যে ফেলতে পারো। যে নেটওয়ার্কে এক বা একাধিক সোর্স থাকে এবং যা সার্কিটে পাওয়ার সরবরাহ করে তাকে আমরা বলছি অ্যাক্টিভ নেটওয়ার্ক, ঠিক আছে, তাকে আমরা বলছি অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর যে নেটওয়ার্কে সোর্স থাকে না, সোর্স বা ইএমএফ উৎস থাকে না, তাকে আমরা বলি প্যাসিভ নেটওয়ার্ক। ইএমএফ উৎস থাকে না, তাকে আমরা কি বলি? প্যাসিভ নেটওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে উৎস অনুসারে নেটওয়ার্কের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। এরপর হচ্ছে প্যারামিটারের উপর ভিত্তি করে। প্যারামিটার, প্যারামিটার মানে কি? উপাদান। প্যারামিটার বেসিসে, প্যারামিটার বেসিসে নেটওয়ার্ক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে নন লিনিয়ার নেটওয়ার্ক। তোমরা চাইলে ইংলিশেই লিখতে পারো, ইংলিশে লেখাই ভালো, হ্যাঁ, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। একটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক আর একটা হচ্ছে নন লিনিয়ার নেটওয়ার্ক। লিনিয়ার নেটওয়ার্ক কি? যে নেটওয়ার্কের যে নেটওয়ার্কের ভোল্টেজ ও কারেন্ট এর মান, ভোল্টেজ ও কারেন্টের মান সমান থাকে বা সরল থাকে। লিনিয়ার মানে হচ্ছে সরল রেখা। এর যদি আমি ভোল্টেজ এবং কারেন্টের কার্ভটা আঁকি, লিনিয়ার নেটওয়ার্কের ভোল্টেজ বা কারেন্টের কার্ভটা আঁকি, তাহলে এরকম সরল রেখা আসবে। তোমরা যারা ইলেকট্রনিক্সে আছো, তোমরা যারা ইলেকট্রনিক্সে আসো তারা ফোর্থ সেমিস্টারে অর্থাৎ চতুর্থ পর্বে একটা ক্লাস পাবা, নেটওয়ার্ক ফিল্টার অ্যান্ড ট্রান্সমিশন লাইন। তোমাদের বড় ভাইদের আমি এই সাবজেক্টটা পড়াই, সাবজেক্টটা মোটামুটি কঠিন আছে, আমি ক্লাস নেই এই সাবজেক্টটা, এই যে এটা, হ্যাঁ, এখানে নেটওয়ার্ক সম্পর্কে অনেক আলোচনা আছে। তো আজকের ক্লাস ভালো মতো করলে এই নেটওয়ার্ক ফিল্টারেও মনে হবে যে এটা তো পড়ছিলাম আগে। সো লিনিয়ার নেটওয়ার্ক কি? যে নেটওয়ার্কের ভোল্টেজ এবং কারেন্টের মান সমান থাকে, অর্থাৎ লিনিয়ার থাকে। দেখো এই জায়গায় ভোল্টেজ এর মান যদি 5 হয়, কারেন্টের মানও 5। এই জায়গায় যদি ভোল্টেজের মান 10 হয়, কারেন্টের মানও 10। এই জায়গায় ভোল্টেজের মান 15 হইলে কারেন্টের মানও 15। অর্থাৎ এর ভোল্টেজ এবং কারেন্টের রেসপেক্টে যে কার্ভটা হবে সেটা একটা সরল রেখা বা লিনিয়ার কার্ভ হবে, ঠিক আছে। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে লিনিয়ার নেটওয়ার্ক কি। লিনিয়ার নেটওয়ার্কে কি হয়? ভোল্টেজ এবং কারেন্টের মান সমান থাকে, অর্থাৎ
এই রেখাটা যদি এটা কার্ভ আকারে আঁকো তাহলে একটা সরল রেখা তৈরি হয়। সরল রেখা মানে লিনিয়ার, সেখান থেকে কথাটা আসছে লিনিয়ার নেটওয়ার্ক। যে নেটওয়ার্কের ভোল্টেজ এবং কারেন্টের মানটা সরল থাকে তাকেই মূলত লিনিয়ার নেটওয়ার্ক বলা হয়। আর নন লিনিয়ার কি, সেম ভাবে সমান থাকে না, সমান থাকে না। কেন, কিভাবে থাকে না? যদি আমি কার্ভ আঁকাই, ভোল্টেজ এবং কারেন্টের কার্ভ যদি আঁকাই, নিচে আঁকাই, এখানে আঁকাই, এখানে যদি কার্ভ আঁকাই তাহলে আমরা এরকম হয়তো বা কার্ভ পাবো। এটা ভোল্টেজ, এটা কারেন্ট। হ্যাঁ, ধরো ভোল্টেজের মান 5, কারেন্টের মান 2। এখানে হচ্ছে এখানে ধরো ভোল্টেজের মান 7, কারেন্টের মান হয়ে গেছে 10। মানে কারেন্ট ভোল্টেজের মান সমান থাকে না, হ্যাঁ, ভ্যারি করে। আর এটা কিসের উপর নির্ভর করে? এগুলা নির্ভর করে হচ্ছে প্যারামিটারের মানের উপর, অর্থাৎ রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্সের মানের উপর নির্ভর করে যে ভোল্টেজ এবং কারেন্টের মান সমান হবে কিনা, ভোল্টেজ এবং কারেন্টের মান ঠিক থাকবে কিনা। মানে সমান বলতে আসলে এখানে স্থির বোঝানো হয়েছে, যে আসলে স্থির থাকে কিনা। লিনিয়ার নেটওয়ার্ক বেসিসে মূলত নেটওয়ার্ক হচ্ছে মানে প্যারামিটার বেসিসে, অর্থাৎ এই যে দেখো ভোল্টেজ এবং কারেন্টের মান সমান হয় না, কম বেশি হয়। হ্যাঁ, এটা কার উপর নির্ভর করে? এই প্যারামিটারগুলোর উপর নির্ভর করে। প্যারামিটারের মান ঠিক থাকলে ভোল্টেজ এবং কারেন্টের সার্কিটে বা নেটওয়ার্কের ভোল্টেজ এবং কারেন্টের মান সমান থাকবে। প্যারামিটারের মান যদি এলোমেলো হয় বা চাহিদা মতো না হয় তাহলে এই যে এরকম নন লিনিয়ার শেপ হবে। নন লিনিয়ার মানে হচ্ছে বক্ররেখা, লিনিয়ার মানে হচ্ছে সরলরেখা আর কি। তো লিনিয়ার নন লিনিয়ার আশা করি বুঝে গেছো। এরপর হচ্ছে আরেকটা প্রকারভেদ আছে, অপারেশন বেসিসে, মানে কার্যকারিতার উপর ভিত্তি করে। অপারেশন বেসিসে কার্যকারিতার উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে বাইলেটারাল, আর একটা হচ্ছে ইউনিলেটারাল। বাইলেটারাল হচ্ছে যে নেটওয়ার্কের এর দুই দিক দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে, বাই মানে হচ্ছে দুই, হতে পারে, তাকে মূলত বাইলেটারাল বলা হয়। ইউনিলেটারাল কাকে বলা হয়? শুধুমাত্র একদিক দিয়ে, শুধুমাত্র একদিক দিয়ে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, বাইলেটারাল কি? যে নেটওয়ার্কে দুই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয় তাকে আমরা বাইলেটারাল বলি। অর্থাৎ ধরো এই যে এটা একটা বাইলেটারাল নেটওয়ার্ক, এদিক দিয়েও কারেন্ট ফ্লো হতে পারে। তুমি যদি ব্যাটারির ডিরেকশনটা ঘুরায় দাও, আগে ছিল উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এখন আমি ডিরেকশনটা ঘুরাই দিছি। হ্যাঁ, ডিরেকশনটা ঘুরাই দিয়ে কি করছি? উপরে নেগেটিভ নিচে পজিটিভ দিছে। আগের উপরে পজিটিভ থাকার কারণে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হতো, এখন নিচে পজিটিভ থাকার কারণে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, এখন আগে ছিল কি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হতো। অর্থাৎ এই রেজিস্টার যদি কল্পনা করো, শুরুতে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হতো, এখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এই নেটওয়ার্কটা বাইলেটারাল কেন? কারণ উভয় দিক দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। সেটা ভোল্টেজ সোর্স যদি তুমি উল্টা করে দাও, কারেন্ট ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর বাইলেটারাল নেটওয়ার্ক কি? এখানে যদি ইউনিলেটারাল নেটওয়ার্কে এখানে যদি তুমি একটা ডায়োড লাগায় দাও তাহলে এটা হয়ে যাবে ইউনিলেটারাল নেটওয়ার্ক। ডায়োডে কি হয় তোমরা জানো? বেসিক ইলেকট্রনিক্স যদিও আমি এখনো তৃতীয় অধ্যায় পড়াই নাই, তৃতীয় অধ্যায় ডায়োড পড়াবো। হ্যাঁ, ডায়োড হচ্ছে একমুখী কারক, সে এক ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো করতে পারে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এই দিক দিয়ে কারেন্ট কখনো ফ্লো হয় না, শুধু এক ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়। তো ডায়োড একটা ইউনিলেটারাল ডিভাইস। ডায়োড যে সার্কিটে বা নেটওয়ার্কে লাগানো আছে সেই সার্কিট বা নেটওয়ার্কটাকে আমরা বলবো একটা কি? ইউনিলেটারাল নেটওয়ার্ক। ঠিক আছে, কারণ এটা এক ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে। যদি দুই ডিরেকশনে বা উভয় ডিরেকশনে কারেন্ট ফ্লো করে তাহলে সেটা বাইলেটারাল, এক ডিরেকশনে ফ্লো করলে ইউনিলেটারাল। ওকে, এরপরে নেক্সট এখন আমরা দেখব নেটওয়ার্কের শেপ। এগুলা
এই যে নেটওয়ার্কের আকৃতি, হ্যাঁ, আকৃতি হচ্ছে 3 প্রকার। এটা যারা নেটওয়ার্ক ফিল্টার পড়বা তাদের জন্য কাজে লাগবে, তবে যারা ইলেকট্রিক্যালে আসো তাদের জন্য হয়তো বা কাজে লাগবে না ভবিষ্যতে। হ্যাঁ, একটা হচ্ছে এল নেটওয়ার্ক। এল নেটওয়ার্ক দেখতে এল এর মতো, কীরকম? এই যে একটা রেজিস্টর, এখানে আর একটা রেজিস্টর থাকে, মানে উল্টা এল এর মতো, একবারে সোজা এল এর মতো না। নেটওয়ার্কের 4টা প্রান্ত, এটা হচ্ছে ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। হ্যাঁ, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক, যদিও সোর্স নাই এখানে, তবুও এটা একটা নেটওয়ার্ক। তো এটাকে আমরা এল নেটওয়ার্ক বলতেছি কারণ এটা দেখতে উল্টা এল এর মতো না, এই রেজিস্টর দুইটা উল্টা এল শেপে লাগানো, এই জন্য এটাকে আমরা বলছি এল নেটওয়ার্ক। এটা একটা সিরিজ নেটওয়ার্ক। তো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়, এই দিকে কারেন্ট যাইতে পারে না, কারণ এখানে আর কিছু নাই। হ্যাঁ, এখানে কোনো রেজিস্ট্যান্স বা সার্কিট প্যারামিটার নাই এইদিকে, এই জন্য জাস্ট এই যে এতটুকুতেই। প্যাসিভ নেটওয়ার্ক বলা যাবে না? হ্যাঁ, এটাকে প্যাসিভ নেটওয়ার্ক বলা যাবে না? না, কারণ এখানে সোর্সই নাই, তো সোর্স ছাড়া অ্যাক্টিভ প্যাসিভ কোনোটাই হবে না। ও সরি, হ্যাঁ ঠিক আছে, প্যাসিভ নেটওয়ার্ক বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, সোর্স নাই, প্যাসিভ নেটওয়ার্ক বলা যাবে। আমি ভাবছি যে নন লিনিয়ার বলতেছো কিনা, প্যাচ লেগে গেছে। ওকে, তো এটাকে তুমি প্যাসিভ নেটওয়ার্ক বলতে পারো চাইলে, তবে ওইটা কনসেপ্ট না। হ্যাঁ, ওইটা এখানকার বিষয় না, চাইলে তুমি বলতে পারো কারণ এখানে সোর্স নাই। হ্যাঁ, ইটস এ প্যাসিভ নেটওয়ার্ক, ঠিকই বলেছো। আচ্ছা, এরপর হচ্ছে টি নেটওয়ার্ক। এল নেটওয়ার্ক গেল, দেখতে উল্টা এল শেপের মতো। টি নেটওয়ার্ক কীরকম? টি নেটওয়ার্ক কীরকম বলো? দেখতে কিসের মতো হবে? টি এর মতো হবে। এই যে R1 R2 R3, এই হচ্ছে টি নেটওয়ার্ক। দেখতে টি এর মতো না, যেরকম না, এটাকে বলা হয় টি নেটওয়ার্ক। এরপর হচ্ছে পাই নেটওয়ার্ক। কি পাই নেটওয়ার্ক? হ্যাঁ, দেখতে পায়ের মতো, এটা হচ্ছে পাই নেটওয়ার্ক। R1 R2 R3, এগুলো দেখতে এক একটা এক এক রকম, এই জন্য নাম দিছে আর কি। ঠিক আছে, মূলত নেটওয়ার্ক বা সার্কিটগুলো স্ট্রাকচার এরকমই হয়, পায়ের মতো হয়, টি এর মতো হয়, অথবা তোমার কি হয়, এল এর মতো হয়। টি নেটওয়ার্ক যেগুলা, এগুলাকে আবার এরপরে তোমরা পড়বা যে এটা হচ্ছে স্টার কানেকশন, স্টার কানেকশন। হ্যাঁ, আর পাই নেটওয়ার্ক পড়বা হচ্ছে ডেল বা ডেল্টা কানেকশন, এগুলো পড়বা তোমরা। হ্যাঁ, আর এটা হচ্ছে সিম্পল সিরিজ সার্কিট, সিকেটি। ওকে, এগুলো আসবে ভবিষ্যতে। তো এই হচ্ছে নেটওয়ার্কের আকৃতি বা স্ট্রাকচার কিরকম হতে পারে। এখন আমরা দেখব নোড কাকে বলে। এগুলো কাজে লাগবে, কিন্তু যেগুলো আমি আলোচনা করতেছি সব কিছুই কাজে লাগবে, নোড কাকে বলে? একটা বিন্দুকেই নোড বলা যায়? শিওর? শিওর? আর ইউ শিওর? তাহলে এখানে কি 3টা নোড আছে? কে বলছো তোমাকে? আসলে সংযোগ থাকলেই সেটা নোড হবে না। আসলে সংযোগ কিসের সংযোগ? উপাদানের সংযোগ হইতে হবে, উপাদানের বা প্যারামিটারের, বা সোর্স থেকে সোর্সের সাথে প্যারামিটারের সংযোগ, অথবা প্যারামিটার থেকে প্যারামিটার সংযোগ, বা সোর্স থেকে সোর্সের সংযোগ। দুইটা প্রান্ত, দুইটা প্যারামিটারের প্রান্ত, বা সোর্স প্যারামিটারের প্রান্ত, বা সোর্সের প্রান্ত যদি যুক্ত হয়, তাহলে সেগুলোকে আমরা নোড বলতে পারি। এই যে এটা একটা নোড, এগুলা নোড না। ঠিক আছে, এগুলো কোনো নোড না, কারণ এখানে একটা প্রান্ত এটার যুক্ত হয়েছে, আর একটা প্রান্ত এটার যুক্ত হয়েছে, এই যে এটাও নোড না।
ঠিক আছে? হ্যাঁ, যদি এখানে গ্রাউন্ড দিয়ে দেই তখন এটা নোড কল্পনা হবে। গ্রাউন্ড একটা নেগেটিভ সোর্স, এটার সাথে এটার প্রান্ত এটা, এটার প্রান্ত এটা, তখন এটা নোড গণ্য হবে। কিন্তু যদি গ্রাউন্ড না দেই তাহলে এটা নোড হবে না। সেম ভাবে এটা একটা নোড, এটা একটা নোড বলা যায়, এটা একটা নোড বলা যায়, এটা একটা নোড বলা যায় যদি এখানে তুমি গ্রাউন্ড সংযোগ দিয়ে দাও। স্বাভাবিকভাবে এগুলো নোড হবে না। ওকে, এটা একটা নোড, এখানে নোড হচ্ছে একটা। এই সার্কিটের নোড কয়টা? একটা। এর নিচে যদি তুমি গ্রাউন্ড দিয়ে দাও তাহলে এখানে নিচেরটা আর একটা নোড হবে। কিন্তু গ্রাউন্ড না দিলে অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমাদেরকে কনসিডার করে নিতে হয়, তুমি যখন সার্কিট ম্যাথ ট্যাথ করবা তখন নিচেরটা জেনারেলি গ্রাউন্ড অ্যাজিউম করে নিতে হয় বা ধারণা করে নিতে হয়। হ্যাঁ, তবে স্বাভাবিকভাবে কোনো এলিমেন্ট বা প্যারামিটারের দুই প্রান্ত যখন একসাথে যুক্ত হয়, কোনো প্যারামিটারের সংজ্ঞাটা লিখে নিতে পারো, আমি লিখে দিচ্ছি না। কোনো উপাদানের দুই প্রান্তর সংযোগস্থলকেই নোড বলে। শুধু সংযোগস্থলকেই নোড বলবো না আমরা, বা পয়েন্টকেই নোড বলবো না। যদি এলিমেন্ট দুইটা একসাথে যুক্ত হয়, এই প্রান্ত বিন্দু বা সংযোগ বিন্দুকে আমরা তখন নোড বলবো। এলিমেন্ট যুক্ত হতে হবে। ওকে, এখন আছো ব্রাঞ্চ। ব্রাঞ্চ বা শাখা। এখানে হচ্ছে ব্রাঞ্চ দুইটা, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। উপাদান আসলে ব্রাঞ্চ হয় না। ব্রাঞ্চের সংজ্ঞা তাহলে কি হবে? ব্রাঞ্চের সংজ্ঞা তাহলে কি হবে? দুইটা নোডের মাঝখানে যতগুলা উপাদান থাকে সবগুলা উপাদান নিয়ে একটা ব্রাঞ্চ। দুইটা নোডের মাঝের যে উপাদান, সবগুলা উপাদান নিয়ে একটা ব্রাঞ্চ হবে। যদি একটা উপাদান থাকে তাহলে থাকতেই পারে, একটা উপাদান দিয়েও ব্রাঞ্চ গঠিত হতে পারে। কিন্তু দুইটা নোডের মধ্যে যদি একাধিক উপাদান থাকে তাহলে কি সেগুলো ব্রাঞ্চ হবে না? সেগুলো কি আলাদা আলাদা ব্রাঞ্চ হবে? এরকম না। দুইটা নোডের মধ্যে এক বা একাধিক উপাদান থাকলেও সেগুলো ব্রাঞ্চের আওতায় গণ্য হবে। শর্ত হলো দুই নোডের মাঝখানের যে উপাদান সেগুলো সবগুলোই ব্রাঞ্চ, সবগুলো মিলে একটা ব্রাঞ্চ হবে। বুঝা গেছে? সহজ ভাষায় এত নোড ফোর ব্রাঞ্চ বাদ দাও। লুপ বলতে বোঝায় কি? একটা ক্লোজ প্যাথ। এই যে এটা একটা লুপ, এটা একটা লুপ, ঠিক আছে? একটা ক্লোজ আবদ্ধ জায়গাকেই লুপ বলা হয়। আর মেশ কাকে বলে? মেশ কাকে বলে দেখো, মেশ দেখাই। মেশ কাকে বলে? মেশ কিন্তু একটা লুপ। মেশ হচ্ছে আর একটা লুপ। মেশকেও তুমি লুপ বলতে পারো। এটা হচ্ছে লুপের ছোট ভাই। দেখো, এই যে এটা একটা লুপ, এই পুরোটা মিলে একটা লুপ, এটা আর একটা লুপ, ঠিক আছে? কিন্তু এই বড় লুপটাকে আমি মেশ বলতে পারবো না। তবে হ্যাঁ, এই পুরাটা মিলে আমি মেশ বলতে পারবো না। মেশ বলতে পারবো কাকে? মেশ বলতে পারবো এই জায়গাটাকে অথবা এই জায়গাটাকে, যার মধ্যে অন্য কোনো লুপ নাই। কিন্তু এই পুরাটা মিলে যদি তুমি মেশ বলবা, এটা সম্ভব না, কারণ মাঝখানে তো আরেকটা রেজিস্ট্যান্স আছে। বুঝা গেছে? বুঝতে পারছো? তাই নাকি? এরকম কথা আছে নাকি? থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। লজিকে তো এরকমই দেখা যায় নাকি? নাকি বলো? হ্যাঁ, মানে ওই সূত্র বসাই দিছো তুমি। ওকে, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স কি? যে সার্কিটে কারেন্ট সরবরাহ করে, অন্য কিছু না। যে সার্কিটে কারেন্ট সরবরাহ করে তাকে কারেন্ট সোর্স বলা হয়। ভোল্টেজ সোর্স কি? যে সার্কিটে কি করে? ভোল্টেজ সরবরাহ করে।
তোমার প্র্যাকটিক্যাল লাইফে কারেন্ট সোর্স আসলে হয় না, হয় ভোল্টেজ সোর্সই হয়, ভোল্টেজ সোর্সই কারেন্ট সরবরাহ করে। কিন্তু আমার সার্কিট অ্যাজিউম করতে হলে আমার এগুলো অনেক কিছুই কল্পনা করে নিতে হয়, ম্যাথ ট্যাথ করতে হলে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের ডিরেকশন দেয়া থাকবে, অর্থাৎ কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে সেই ডিরেকশনটা দেয়া থাকে। এইটা তীর চিহ্ন দ্বারা বোঝা যাবে এটা উপর থেকে নিচে আবার তোমার মুভ করতেছে। আর ভোল্টেজ সোর্সের বড় ছোট দেয়া থাকবে। বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। কারেন্ট অলওয়েজ বড় থেকে বের হয়ে কিতে আসবে, আবার নেগেটিভে ফিরে আসবে। এই হচ্ছে কারেন্ট সোর্স, এই হচ্ছে ভোল্টেজ সোর্স। বলছে কি যে কারেন্ট সোর্স হচ্ছে এমন এক ধরনের সোর্স যে এই তোমার রেজিস্ট্যান্সগুলো যদি পরিবর্তন করো তবুও কারেন্ট প্রবাহিত হবে। তা আমি তো ওই কথাই সহজভাবে বলছি যে সোর্স কারেন্ট সরবরাহ করে সার্কিটে তাকে কারেন্ট সোর্স বলে। কি খারাপ কথা বলছি? ওদের কথা বেশি পছন্দ হইলো তোমার? না, দুঃখ পাইলাম। বেশি সহজ মনে হলো। সোর্স কনভার্সন। সোর্স কনভার্সন কি? মানে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে নিয়ে যাওয়া বা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে নিয়ে যাওয়া, একেই মূলত বলা হয় সোর্স কনভার্সন। আজকে আমি খুব বেশি লিখে বুঝাচ্ছি না, তবে আমি যেভাবে বুঝাচ্ছি আশা করি বুঝতে পারবা। লিখে বুঝাইতে গেলে আরো সময়ের দরকার, তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তবে আশা করি বুঝতে পারবা। আমি যেভাবে বুঝাচ্ছি না বুঝার কিছু নাই, ডেফিনেটলি বুঝবা। ওকে, তো সোর্স কনভার্সন, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে আমি কিভাবে কনভার্ট করব এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কিভাবে কনভার্ট করব। ওকে, সোর্স কনভার্সন জানতে হলে দুইটা রুলস জানতে হবে। I ইকুয়ালস টু V/R, V ইকুয়ালস টু IR। ঠিক আছে, এই দুইটা রুলস জানলেই আমরা হচ্ছে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো। এটা একটা কারেন্ট সোর্স, তাই না? এটাকে আমি ভোল্টেজ সোর্সে কিভাবে কনভার্ট করব? এই কারেন্টটাকে, এই আইটাকে আমার ভি বানাইতে হবে। কিভাবে ভি বানাবো? এই জন্য আমার দুইটা রেজিস্ট্যান্স নাই, একটা রেজিস্ট্যান্স লাগবে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, বুঝতে পারছো? তো এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কিভাবে কনভার্ট করব? তো আমার কি আছে? আই আছে, এই আই আছে, আর আছে। তাহলে আমরা এই দুইটা যদি গুণ করে দেই তাহলে তো ভোল্টেজ পাবো। তাহলে ভোল্টেজ ইকুয়ালস টু কি পাবো? এই আই আর এই R1 যখন গুণ করব তখন আমি একটা ভোল্টেজ পাবো, ভোল্টেজ সোর্স পাইলাম। আর এই যে রেজিস্ট্যান্সটা আছে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা আসলে এটা কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স এভাবে থাকে না। কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে হচ্ছে প্যারালালে। ঠিক আছে, এভাবে থাকে। কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স থাকে এভাবে, ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে সিরিজে, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে হচ্ছে প্যারালালে। ওকে, আচ্ছা, তো এই কারেন্ট সোর্সটাকে এটাতে কিভাবে কনভার্ট করব? এই কারেন্ট, এখানে যে কারেন্টের মানটা তোমার দেয়া থাকবে, কিন্তু কারেন্টের মান দেয়া থাকবে, রেজিস্ট্যান্সের মান দেয়া থাকবে। তাহলে ভোল্টেজ সোর্সে কিভাবে কনভার্ট করব? এই কারেন্ট ইনটু ভোল্টেজ গুণ করলে আমরা কি পাবো? সরি, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স গুণ করলে আমরা কি পাবো? ভোল্টেজটা পাবো। সেই ভোল্টেজের মানটা এখানে বসাই দিব, একটা ভোল্টেজ সোর্স হয়ে গেল। আর ভোল্টেজ সোর্স বানাইতে হলে কি করতে হয়? এই যে এই R1 রেজিস্ট্যান্সটা যে মানটা, সেই মানটা আমি সিরিজে যুক্ত করে দিব। ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স বানাইতে ভোল্টেজ সোর্স দিয়ে দিব প্রথমে, তারপর তার সিরিজে সেই রেজিস্ট্যান্সটা দিব যে রেজিস্ট্যান্সটা কারেন্ট সোর্সের প্যারালালে ছিল। কারেন্ট সোর্সের প্যারালালে যেই রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা ওই কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করে যেই ভোল্টেজটা পাইছি ওই ভোল্টেজ সোর্সের সিরিজে লাগাই দিব। ঠিক আছে, এই হচ্ছে কনভার্সন। এখন ভোল্টেজ সোর্স থেকে আমরা কারেন্ট সোর্সে কিভাবে কনভার্ট করব? ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কিভাবে কনভার্ট করব? ভোল্টেজ সোর্স থেকে আমার দরকার কারেন্ট, তাহলে এই সূত্র ইমপ্লিমেন্ট করতে হবে। তো কারেন্ট যেহেতু দরকার, হ্যাঁ,
কারেন্ট সোর্স দরকার আমার, দেয়া আছে কি ভোল্টেজের মান দেয়া আছে, রেজিস্ট্যান্সের মান দেয়া আছে। তো আমরা কি করব, I ইকুয়ালস টু ভি বাই আর, ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স করে দিলে তখন আমি একটা কারেন্ট সোর্স এঁকে দিব, কারেন্ট সোর্সের মানটা হবে এই সূত্র থেকে আমরা পাবো। এবং আমরা জানি কি কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকে, প্যারালালে থাকে। এই R1টা আমরা R1 এর যে মানটাই থাকবে সেই মানটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। এই R1 এখানেও গুণ হবে, সরি এখানে ভাগ হবে, এখানেও আসবে, ঠিক আছে। তো এভাবে আমরা এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করব, এই কারেন্ট সোর্স থেকে এভাবে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে?